এই যে সেকেন্ড পেজ এরকম আছে, এই পার্টটা আমি জেরক্স করে নিয়েছিলাম তার আগে, রিসিভের আগে, তখন এইরকম থাকবে সেকেন্ড পেজ। এখানে তো পুরোপুরি বলা আছে 3 নম্বরে জন্ম সার্টিফিকেটে অনেক 1987 সালের আগে পরে জন্ম সার্টিফিকেট অনেকের আছে, অনেকের নাই, এটাও আমি দেখি শুধু বলছি। 6 নম্বরে রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, এটা তো রাজ্য সরকার দেবে। রাজ্য সরকার নবান্ন থেকে যদি একটা প্রেস করে বলে দেন যে পশ্চিমবাংলায় যা মানুষ ভোটাররা আপনারা চিন্তিত হবেন না, যাদের কাছে এসআইআর এর নোটিশ আসবে আমরা তাদের প্রত্যেকের কাছে স্থায়ী বসবাসের প্রমাণপত্রটা পাঠিয়ে দেবো। দুয়ারে সরকার হচ্ছে, তো এই ধরনের পাড়াতে সরকার হতে, 3 পাড়ার মাথাতে উন্নয়নের ফুলঝুরি উঠছে, উন্নয়নের পাঁচালি এখন বুতে বুতে পৌঁছে যাচ্ছে, যে উন্নয়ন হচ্ছে তো বোঝাই যাচ্ছে, ওই জন্য পাঁচালি পাঠাতে হচ্ছে। তারপরে তাহলে রাজ্য সরকার চাইলে প্রত্যেকটা নাগরিককে আশ্বস্ত করতেও, আতঙ্কমুক্ত করতে পারতো, কিন্তু তা করেনি। তাহলে একটা ডকুমেন্টস প্রোভাইড করতে পারতো। আবার এই 13টা ডকুমেন্টসের মধ্যে 10 নম্বর ডকুমেন্টস রাজ্য অথবা স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার। কত সুন্দর জিনিস। লাস্ট এই তথ্য আমাদের মনে রাজ্যে উঠেছে 2011 সালে, সেন্সাস যেটাকে আমরা বলছি, আবার সেন্সাস শুরু হবে। তো ওখানে এই তথ্যটা কারা তুলেছিল? আইসিডিএস কর্মীরা তথ্য তুলে পঞ্চায়েতে গিয়েছে, পঞ্চায়েত থেকে ওপরে উঠেছে। এখনো প্রত্যেকটা পঞ্চায়েতে এই তথ্য বিদ্যমান, প্রত্যেকটা পঞ্চায়েতে এই তথ্য আছে। রাজ্য সরকার অন্তত এতটুকু যদি প্রেস করে বলে দেয় যে কেউ চিন্তিত হবেন না, যে আমরা পঞ্চায়েতের মাধ্যমে প্রত্যেকটা বাড়িতে এই তথ্য আমরা পৌঁছে দিচ্ছি, বিজেপি নির্বাচন কমিশনকে সামনে রেখে হয়রানি করার চেষ্টা করছে, আমরা হয়রানি হতে দেব না, এই কথা বলে, তাহলে অন্তত মানুষ আতঙ্ক মুক্ত হতো। কিন্তু রাজ্য সরকার অনেক কথা বললেও এই কথা দুটো বলছে না কেন? রাজ্য সরকারও তো চাইছে মানুষ আতঙ্কে থাকুক, মানুষ হই হই করুক এটা নিয়ে, তাহলে তিলোত্তমার বিচার এখনো হলো না কেন, এই প্রসঙ্গটা ঢাকা পড়ে যাবে। আনিস বিচার পেল না কেন, ঢাকা পড়ে যাবে। স্কুলে টিচার নেই কেন, এই বিষয়টা ঢাকা পড়ে যাবে। মাদ্রাসায় টিচার নেই কেন, এই বিষয়টা ঢাকা পড়ে যাবে। আনএডেড মাদ্রাসার বাচ্চাদের মিড ডে মিল তুমি দিচ্ছ না, এদিকে কুকুর, স্কুলের আশেপাশে মিড ডে মিল যেখানে চলে তার আশেপাশে কুকুরগুলো থাকে, তাকে মিড ডে মিল খাওয়ার নির্দেশনা দিচ্ছ। অর্থাৎ কুকুরের বাচ্চারা মিড ডে মিল খাক, আর মাদ্রাসায় পড়ে যেগুলো বাচ্চাগুলো তাদের আনএডেড মাদ্রাসায় বাচ্চারা মিড ডে মিল খাবে না। এই যে দাবিগুলো ঢাকা পড়ে যাবে। এই 26,000 চাকরি কেন বাতিল হয়েছে দুর্নীতির কারণে, এ দাবি ঢাকা পড়ে যাবে। ইভেন যারা বিশেষভাবে সক্ষম তাদের প্রতিবন্ধী কোটাকে নিয়ে যে ছেড়কার হয়েছে, তাদের সাথে অন্যায় হচ্ছে, এই দাবিটা চাপা পড়ে যাবে। এনএসকিউএফ টিচারদের যে 6 মাস 8 মাস কখনো মাইনে পাচ্ছে না, ঠিকঠাক মাইনে পাচ্ছে না, সাম্মানিক পাচ্ছে না, যে অন্যায় হচ্ছে সেগুলো ধাবা পড়ে যাবে। এবং আপনারা জানেন পিডব্লিউডি ডিপার্টমেন্ট, সেটাকে পিএইচই ডিপার্টমেন্ট সেটাকে কন্ট্রোল করে, যেটা যারা ওই ওগুলো যে বিভিন্ন জায়গায় পানীয় জলের প্রকল্প হচ্ছে না, অপারেটরদের মাইনে দীর্ঘদিন ধরে বন্ধ আছে। এই যে স্কুলে গেলে টিচার পাচ্ছে না, হসপিটালে ডক্টর পাচ্ছে না, এক্সরে করার মেশিন কোনো হসপিটালে নয়, এক্সরে করার মেশিন থাকলে টেকনিশিয়ান নেয়, টেকনিশিয়ান থাকলে প্রিন্ট করার মেশিন নেয়। যে দুরবস্থা চলছে, সরকারের নামে যে সার্কাস চলছে, এই প্রশ্ন হবে না মানুষ বিভ্রান্তের মধ্যে থাকলে? আর মোদিজি সবসময় তো মানুষকে লাইনে লাগানোর জন্য সিদ্ধহস্ত। আধার কার্ডের সাথে প্যান কার্ড, প্যান কার্ডের সাথে ভোটার কার্ড, ভোটার কার্ডের সাথে রেশন কার্ড, ডিজিটাল রেশন কার্ড, নোটবন্দি, কোভিডে আপনার কোভিড পিরিয়ডে অল্প সময়ের মধ্যে লকডাউন, মানুষকে ব্যস্ত করে রেখেছে মোদিজি। তার ব্যর্থতা ঢাকার জন্য। কি ব্যর্থতা? ক্ষমতায় আসলে পার ইয়ার 2 কোটি করে চাকরি দেবো। 11 বছর ক্ষমতায় আছে, তাহলে 22 কোটি চাকরি হওয়ার কথা, 22 কোটি কালা চাকরি ভেজে লিস্ট দিতে পারবে না। ক্ষমতায় আসলে বিদেশ থেকে আলো টাকা ফিরিয়ে নিয়ে আসবো, ফিরিয়ে নিয়ে এসে আপনার কি হবে, 15 লক্ষ টাকা করে দেবো, দিতে পারেনি, ব্যর্থ। এই যে বিষয়গুলো আছে, ইভেন কি বলেছিল আপনাদের খেয়াল আছে যে 1 টাকায় একটা ডলার পাওয়া যাবে, আর এখন ডলারের সর্বোচ্চ দাম উঠে গেছে, 90 টাকা দিয়ে আমাকে ডলার কিনতে হচ্ছে, 92 টাকা মানে কাছাকাছি চলে, সেঞ্চুরি খুব তাড়াতাড়ি করবে। পেট্রোল ডিজেলের দাম কমে যাবে, পেট্রোল ডিজেল তো মাঝে মধ্যে সেঞ্চুরি করছে, আপ ডাউন হচ্ছে, কখনো ব্যর্থ হচ্ছে, ব্যর্থ আবাচ্ছে, এই জায়গায় চলে গিয়েছে। এই যে দুরবস্থা চলছে, জিএসডিপি যেটা যেই টার্গেটে বলেছে সেটা হয়নি, পিছিয়ে যাচ্ছে। এই যে দুরবস্থাগুলো চলছে, এগুলো থেকে তো মানুষের মাইন্ড ডাইভার্ট করতে হবে।
সেই জন্য এখন এই কথা বলছে, এই জন্য তুমি এই কথা দাঁড়াও। আর মানুষ হয়রানি ব্যস্ত হয়ে যাচ্ছে, কি হবে না হবে। এই যে 13টা ডকুমেন্টসের কথা বলা আছে, আমি একটু বলতে চাই কি কি বলা আছে। যে কোনো পরিচয়পত্র, পেনশন পেমেন্ট অর্ডার, যেটি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, রাষ্ট্রায়ত্ত সংস্থার যে কোনো নিয়মিত কর্মী পেনশন প্রাপককে দেওয়া হয়েছে। যে কোনো পরিচয়পত্র, শংসাপত্র, নথি যেটি 1/7/1987 এই তারিখের পূর্বে সরকার, স্থানীয় কর্তৃপক্ষ, ব্যাংক, ডাকঘর, ভারতীয় জীবন বীমা নিগম, রাষ্ট্রায়ত্ত সংস্থা কর্তৃক প্রদত্ত এই ডকুমেন্টস। 3 নম্বর বলা হচ্ছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত জন্মের শংসাপত্র। 4 নম্বর পাসপোর্ট। 5 নম্বর স্বীকৃত পর্ষদ বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রদত্ত ম্যাট্রিকুলেশন শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র। এখানে আমরা কি বলেছি, আমরা যে ডেপুটেশন দিয়েছি যে আমরা মাধ্যমিক রাইট টু এডুকেশনের যে অধিকার আছে, সেখানে কিন্তু মাধ্যমিক পাসের কথা বলা নয়। 14 বছর, তাহলে বাধ্যতামূলক নয় 14 বছর পরে। অনেকে মাধ্যমিক পাস করেনি, তাহলে তার কি হবে? স্কুল সার্টিফিকেট গ্রান্ট করতে হবে, এই কথা আমাদের ডেপুটেশনে দেওয়া আছে। অন্য কোন পার্টি কি করেছে বলতে পারবো না, আমরা দাবি রেখেছি। যারা মাধ্যমিক পাস করতে পারেনি তাহলে তাদের কি হবে? এই অ্যাডমিটটা গ্রহণ করছিল না, সুপ্রিম চড় খাবার পরে অ্যাডমিট গ্রহণ করেছে। কিন্তু আমাদের দাবি রাখা আছে কি, যে আপনাকে যারা স্কুল সার্টিফিকেট দেবে সেটাকেও গ্রহণ করতে হবে। 6 নম্বর রাজ্যের উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত স্থায়ী বাসস্থানের শংসাপত্র, এটা রাজ্য সরকার হাতে একদম আছে। 7 নম্বর বনভূমি অধিকার শংসাপত্র, ফরেস্ট ল্যান্ডে যারা আছে, সেখানে যাদের আছে তাদের ক্ষেত্রে এটা। 8 নম্বর উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃত্ব অন্যান্য অনগ্রসর সম্প্রদায়, তফসিলি জাতি, তফসিলি উপজাতি বা অন্য অনগ্রসর জাতি শংসাপত্র, অর্থাৎ ওবিসি, এসটি, এসসি যে সার্টিফিকেট যার থাকবে তাদের সে সার্টিফিকেট ইস্যু করলে এটা তার হিয়ারিং কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা, কোথায় 9 নম্বর নাগরিকদের জাতীয় রেজিস্টার, তবে ব্র্যাকেটে যে সমস্ত ক্ষেত্রে এটি রয়েছে। আচ্ছা, 10 নম্বর রাজ্য স্থানীয় কর্তৃপক্ষের দ্বারা তৈরি পারিবারিক রেজিস্টার, যেটা আমি আগেই বলেছি। এটা হচ্ছে রাজ্য সরকার চাইলে সেন্সাস যেটা হয়েছে 2011 আইসিডিএস কর্মীদের মাধ্যমে যেটা তুলেছে, এইগুলো দিলে এই সার্টিফিকেট রাজ্য সরকার চাইলে সহজেই আপনার বাড়িতে পৌঁছে দিতে পারবে। দুর্ভাগ্য 2021 সালে মানুষ আমাদেরকে ভরসা করেনি। আমি তাদের জন্য আমি ক্ষোভ নয়, আমি বলবো এতটুকুই, যদি আজকে সংযুক্ত মোর্চার সরকার থাকতো আপনারা নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাতেন, এই নোংরামি আমরা করতে দিতাম না। দ্বিতীয়ত যদি কোনো ডকুমেন্টসের প্রয়োজন হতো, আমরা বাড়িতে বাড়িতে মানুষেরকে এই ডকুমেন্টস আমরা পৌঁছে দিতাম। মানুষকে বাড়ির বাইরে বার হতে লাগতো না ডকুমেন্টসের জন্য। এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। মানুষ দেয়নি সুযোগ, ঠিক আছে, তবে আগামী দিনে যদি সুযোগ দেয় সেটা তাদের উপরে নির্ভর করছে, আমরা জোর করবো না। 11 নম্বর যে কোনো জমি বা বাড়ির বরাদ্দের সরকারি শংসাপত্র। অনেক ক্ষেত্রে জমি যে বাড়ি বরাদ্দ করা হয় সেটা অনেকে পাবে। আতঙ্কিত হলেই সমস্যার সমাধান হবে না। এই ডকুমেন্টস তো আপনার বাড়িতে আছে, তারপরে আমি একটা কথা বলবো এইটা। তারপরে আছে 12 নম্বর আধারের জন্য কমিশনের 9/9/2025 তারিখের নির্দেশ নম্বর একটা দিয়ে আছে, প্রযোজ্য হবে। আধার কার্ডে সাপোর্টিং ডকুমেন্টস হিসাবে প্রযোজ্য হবে। 13 নম্বর 1/7/2025 অনুযায়ী বিহারের SIR এর নির্বাচক তালিকার নির্যাস। এরপরও আমি বলছি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, সম্ভবত 1950 সালে, সব ভুলে যাচ্ছি, মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, এত চাপ হয়ে যাচ্ছে। 1950 সালে যে আইন হয়েছে এই কন্টেস্ট করা, সেই আইনে রিপ্রেজেন্টেশন অফ পাবলিক আসছে না এখন, আইনের বলা 21 নম্বর ধারাতে বলা হচ্ছে ইআরও ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসারের হাতে এই ক্ষমতাটা দেওয়া হচ্ছে। আপনি যা কাগজ জমা দিচ্ছেন এর বাইরে, আমি কিন্তু এটা এই জন্যই বলছি যে আপনার তো এই ডকুমেন্টস নেই, তাহলে আপনি কি করবেন? আপনার ডকুমেন্টস নিয়ে আপনি কি করবেন? নাও থাকতে পারে তো,
সুন্দরবনের মানুষ আইলা হয়েছে, ঘর ভেঙে উড়ে চলে গেছে। পাহাড়ে হরপা বানে তো আর্মি ক্যাম্প পর্যন্ত সিকিমের উড়িয়ে দিল, চলে গেছে। কি করবেন আপনি? নদীতে মুর্শিদাবাদে গঙ্গা ভাঙনে লাস্ট 5 বছরে তখন প্রায় 100 কত বিঘা জমি গঙ্গার ভাঙনে চলে গেছে মালদা মুর্শিদাবাদে। যেমন করে বাচ্চা কাচ্চাকে নিয়ে বেরোতে বেরোচ্ছে, তাড়ানো করে। বলছি, আমি গিয়েছিলাম, বলেছি যে যদি আমার পাশের বাড়ির লোক না ডাকতো, আমার ছেলে পুলে সমেত আমি চলে যেতাম গঙ্গাতে, পদ্মা গঙ্গা ভাঙনে ডকুমেন্টস চলে গেছে। তাহলে কি করবে? এটা কিন্তু এই ক্ষেত্রে ইলেকট্রাল রেজিস্ট্রেশন অফিসার যিনি আছেন, তারা তো সর্বোচ্চ পাওয়ার আছে। তিনি চাইলে সাপোর্টিং ডকুমেন্টসের ভিত্তিতে, এবং নিশ্চিতভাবে তিনি ভেরিফাই তো করতে হবে। আমরা তো চাই না কোনো ক্ষেত্রে অবৈধভাবে কেউ ভোটার লিস্টে থাকুক। আমরা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরির পক্ষে, কিন্তু স্বচ্ছতার নামে যে নাগরিক হয়রানির আমরা বিপক্ষে। সেক্ষেত্রে ইয়ারোর হাতে ক্ষমতা আছে। ইয়ারো মানে আমরা, বা ইয়ারো বিডিও জয়েন্ট বিডিও। বিডিও জয়েন্ট বিডিওটা কার আন্ডারে জব করছে? বিসিএস এক্সাম দিয়ে রাজ্য সরকারের আন্ডারে জব করছে। তাহলে রাজ্য সরকার এইটা ইনশিওর কেন করতে পারছে না, জোর গলায় কেন বলছে না কোনো বৈধ ভোটারের নাম কাটা যাবে না? বরঞ্চ বলেছিল এসআইআর হলে আমার লাশের ওপর দিয়ে যাবে। আজকে এসআইআর এর এই দুরবস্থা, কোনো কথা না। অনেক বলেছিলেন এসআইআর হলে লাখ মানুষ নিয়ে ঘিরে বসে থাকবো। কোথায়? কোনো একটা জায়গায় আমাদের সেটিং এর গন্ধ আসছে, তথ্য আসছে। যেভাবে ওয়াকাফকে খেয়েছে মমতা ব্যানার্জির সরকার, ওয়াকাফ আমি থাকতে ওয়াকাফ আইন লাগু হতে দেব না, আন্দোলন তোমরা করো না। পশ্চিমবাংলার মুসলমানরা ভেবেছিল এবার দিদি আছে বাঁচিয়ে নেবে ওয়াকাফটা। কি দেখলেন? ওয়াকাফ আইনটাকে বকলমে মেনে নিল। এখনো যে মাদ্রাসা, মসজিদ, ঈদগাহ, কবরস্থান তথা ওয়াকাফ সম্পত্তি সুরক্ষিত আছে আমাদের মতো মানুষের কিছু করা মানুষের মামলার জন্য। কিন্তু মমতা ব্যানার্জি প্রথমে যেটা বলেছিলেন এখন সেটা বাস্তবে নয়। ওবিসি মমতা ব্যানার্জি ধ্বংস করেছে মুসলমানদেরকে। যা সার্টিফিকেট থাকবে কোনো কাজ আসবে না, ও রাখা ছিঁড়ে ফেলে দেওয়ার সময়। এবার আসছে এসআইআর। এসআইআর আমার সন্দেহ হচ্ছে এরা তৃণমূলের নেতারা যেভাবে দুর্নীতি চুরি করতে করতে টপ পর্যন্ত পৌঁছে গেছে, মানে গলা পর্যন্ত পৌঁছে গেছে, এদেরকে যখন তখন ধরে হয়তো ভরে দিতে পারে জেলে। তাই এদের এই জেলে না ঢোকায় এই জন্য একটার পর একটা আইন মেনে নিচ্ছে। এসআইআরটাও নিয়ে আমার মনে হয় কোনো একটা জায়গায় তৃণমূল আর বিজেপি একসাথে খেলছে। না খেললে 6 নম্বর আর 10 নম্বর যে ডকুমেন্টসের কথা বলা আছে কেন প্রোভাইড করছে না? আমি তো আমার নয়, আমি কথা বলছি, তথ্য দিয়ে কথা বলছি, কেন প্রোভাইড করছে না? কোন একটা সন্দেহ কাজ করছে। তারপরে আমি বলবো, অযথা আতঙ্কিত হলে কি সমস্যার সমাধান হবে? সমস্যার সমাধান হবে না। তো আতঙ্কিত না হয়ে ঠান্ডা মাথায় কাজ করবেন। এই যে আপনি 21-এর সভা, 1 মিনিট, আমি 2 মিনিট আর কথা বলে বিষয়। ঠান্ডা মাথা কেন কাজ করবেন? আমার বক্তব্যটা একটু শোনার চেষ্টা করবেন। আমার বক্তব্যের দুর্ভাগ্য, আমি আরো খুলে বলতাম, কিন্তু আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হতে পারে। আমি আরো খুলে বলতাম, যে খুলে বললে রাজ্য সরকারও ফেঁসে যাবে, কেন্দ্র সরকারও ফেঁসে যাবে, নির্বাচন কমিশনও ফাঁসবে, মানে জবাব দিতে যে কথা বললে আবার একটা শ্রেণীর তৃণমূলের নেতারা আছে কাটিং করে আগে পরে আমাকে ভুল প্রমাণ করানোর জন্য উঠে পড়ে রাখবে। সেটা আমি বেশি ডিপলি যেতে পারছি না। এই কাটিং বহুত খারাপ জিনিস। প্রথম কথা, যখন খসড়া লিস্ট পাবলিশ হয়নি তখনও জোর গলায় বলেছিলাম যে একটা মানুষের নাম বাদ দিবার সাহস দেখাতে পারবে না মাস্টার মশাই তথা নির্বাচন কমিশন। যদি বাদ দেয় তার বিরুদ্ধে আইনত লড়াই করব। খসড়া লিস্ট পাবলিশের পরে দেখেছিলাম গুটি কয়েক মানুষের নাম ইচ্ছাকৃতভাবে হোক বা অনিচ্ছাকৃতভাবে হোক বাদ দিয়েছিল, কিন্তু 58 লক্ষের মধ্যে 10,000 মানুষের বলতে পারবে না কেউ, এমন খবর পাইনি যে তার নাম অনিচ্ছাকৃত হাতে 10,000 মানুষ পাওয়া যাবে, ইভেন ভাঙড় সহ। আমি তো ভাঙড়ে বেশি নজর রাখছি। এখন তো এরা নাটক করছে, 4টে কি বলে আপনার বিডিও অফিসের যে ব্যারিকেড করছে, আর ওইটা যদি বিরোধীরা ওই ব্যারিকেডটা হতো তখন পিটিয়ে লাল করে দিত। আমরা সব দেখতে পাচ্ছি সারা রাজ্যে। এসআইআর এর খসড়া লিস্টে সেরকম কোনো খারাপ দিক দেখতে পাইনি। আর আজকেও বলছি আমি, ফাইনাল লিস্ট যখন পাবলিশ হবে দেশের সংবিধানকে মেনে পাবলিশ করতে বাধ্য নির্বাচন কমিশন। অর্থাৎ কোন একজন বৈধ ভোটারের নাম বাদ দিবার সাহস দেখাতে পারবে না। তারপরেও আমি একটা জিনিস অ্যাড করছি, যদি কোনো বৈধ ভোটারের নাম বাদ যায় সেটা কেন এখন বলা হচ্ছে না?